আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মেহেদি আশিক চৌধুরী, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ। যে মেডিকেল কলেজে আমরা আজকে দাঁড়িয়ে আছি, যার প্যাথোলজি ল্যাবের রিসোর্সগুলো ইউজ করে আমরা একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন ভিডিও তৈরি করব। বাট there is a disclaimer: this video must not be used as a substitute of your original practical class. Practical has to be practical. You have to attend your respective medical college classes taken by your teachers. This video will act as a aid. আপনি চাইলেই তো আপনার স্লাইডগুলো আবার বাসায় বসে দেখতে পারবেন না। এই ভিডিওটা থাকলে আপনি চাইলেই আবার একটু রিভাইজ দিয়ে নিতে পারবেন। প্যাথোলজি প্র্যাকটিক্যাল থার্ড প্রফেশনালে থাকে 100 মার্কস, তার মধ্যে 10 থাকে খাতায়, 50 অসপি, 40 ট্রেডিশনাল। অসপিতে 10টা স্টেশন থাকে, যার মধ্যে 4টা থাকবে স্লাইড, বাকিগুলো থাকবে ইনস্ট্রুমেন্ট, স্পেসিমেন, কোয়েশ্চেন স্টেশন। ট্রেডিশনালে থাকবে 3টা স্লাইড, আদারওয়াইজ স্পেসিমেন অ্যান্ড কোয়েশ্চেন স্টেশন। তো আমরা যদি টোটাল 14-15টা স্লাইড শিখি, এর মধ্যে থেকেই কিন্তু আমাদের অসপির 4টা এবং ট্রেডিশনালের 3টা স্লাইড কমন পড়ে যাবে। দ্যাটস হোয়াট উই আর এইমিং টু ডু টুডে, টু লার্ন দোজ স্পেসিফিক স্লাইডস দ্যাট ক্যান বি কমন ফর all of your term exam and prof exam, because these slides or this syllabus is provided by Dhaka University, that is common for all the medical colleges affiliated. আমরা প্রথমে যেটা দিয়ে শুরু করব, এই স্লাইড আপনাদের আসলে স্লাইড লাগে না, আপনারা মাইক্রোস্কোপ লাগে না, আপনারা স্লাইড দেখেই চিনে ফেলেন। আপনাদের সেই সুপার পাওয়ার আছে যেটা আমরা মাইক্রোস্কোপ দিয়ে চিনি, আপনারা সেটা খালি চোখে চিনতে পারেন। যেমন এই স্লাইডটা যখন আপনারা হাতে নেবেন, দেখবেন একটা সার্কুলার গোল একটা পোর্শন, আপনারা এটাই বুঝে ফেলেন দিস ইজ অ্যাপেন্ডিক্স। তো এখন আমরা একটু মাইক্রোস্কোপেও চেনার চেষ্টা করি। যখন আমরা ভিতরে যাব, আমরা দেখব ঠিকই দিস ইজ সার্কুলার অ্যান্ড দেয়ার আর 4 লেয়ার্স: সেরাস, মাস্কুলার, সাবমিউকাস, মিউকাস, জাস্ট লাইক all the other organs of abdomen except gallbladder, which does not have submucosa. এবং ভিতরে একটু ডেব্রিস পড়ে আছে, এটা থাকতেও পারে, নাও থাকতে পারে। এবং আপনি যদি একটু ম্যাগনিফাই করেন, আপনি দেখবেন all the layers are infiltrated with these polymorphonuclear neutrophils, including muscle layer. মাসেল লেয়ার কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, নর্মাল অ্যাপেন্ডিক্সেও কিন্তু নিউট্রোফিল থাকে। মাসেল লেয়ারে যখন নিউট্রোফিল চলে যাবে, দিস উইল ইন্ডিকেট অ্যাকিউট ইনফ্লামেশন। সো আমি এভাবে লিখতে পারি, সেকশন শো অ্যাপেন্ডিক্স দ্যাট রিভিলস ইনফিল্ট্রেশন অফ অ্যাকিউট ইনফ্লামেটরি সেল ইন অল দ্য লেয়ার ইনক্লুডিং muscle layer. No malignancy seen, diagnosis is acute appendicitis. এখন আপনার এখান থেকে কোশ্চেন আসতে পারে, আরও কিছু অ্যাকিউট ইনফ্লামেশনের এক্সাম্পল দাও। আপনারা দিবেন অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, স্কিন ব্লিস্টার, ফিব্রিনাস পেরিকার্ডাইটিস, অ্যাবসেস, এটসেট্রা। নেক্সট আমরা যেটা দেখব, দ্যাট ইজ দ্য স্লাইড অফ গল ব্লাডার। গল ব্লাডারটা আপনি মাইক্রোস্কোপের নিচে দিলে, গল ব্লাডারের মিউকোসার এই ভিলাই বা ফিঙ্গার লাইক প্রজেকশনগুলো ফার্স্টেই চোখে পড়ে। এটা দেখে আপনি এইটুকু বুঝবেন যে এটা গল ব্লাডারের একটা সেকশন। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে কিন্তু 4টা লেয়ার নেই, এখানে সাবমিউকোসা অ্যাবসেন্ট। দেয়ার ইজ অনলি সেরাস, মাসেল লেয়ার, মিউকোসা, সাবমিউকোসা নেই। আপনারা মাইক্রোস্কোপ দিলে সবই দেখেন গোলাপি, তাই না, পিঙ্কিশ। আমি স্টুডেন্ট লাইফে আমার কাছে সবই গোলাপি লাগতো। এত গোলাপি হওয়ার কারণ হচ্ছে এই যে ফাইব্রাস টিস্যুটা, এইটা গোলাপি স্টেইন নেয়। মাসেল টিস্যুও গোলাপি স্টেইন নেয়, কই যাব, সবই গোলাপি। তো ফাইব্রাস টিস্যুটার কোনো মর্ফ মানে ছড়ায় ছিটায় আছে, মাঝখানে কিছু ব্লাড ভেসেল। আর মাসেল টিস্যুটার কিছু শেপ আছে, দেখেন একটু রেক্ট্যাঙ্গুলার, একটু ইরেগুলার, একটু ইলংগেটেড, স্মুথ মাসেল। তো এই যে ম্যাক্সিমাম ফাইব্রাস টিস্যু হওয়ার কারণেই আসলে পিঙ্কিশ কালারটা এত চোখে পড়ে স্লাইডে। সো এখানে ফাইব্রাস টিস্যু অনেক, তার মানে এখানে ফাইব্রোসিস আছে, তাই না। আপনি যদি আরেকটু ম্যাগনিফাই করেন নেক্সট স্লাইডে, প্রত্যেকটা লেয়ারের মধ্যে এরকম সিঙ্গেল নিউক্লিয়াসওয়ালা সেল, দ্যাট ইজ ক্রনিক ইনফ্লামেটরি সেল, দ্যাট ইজ লিম্ফোসাইটিক ইনফিল্ট্রেশন আছে। সো সেকশন শো ওয়াল অফ গল ব্লাডার উইথ ইনফিল্ট্রেশন অফ লিম্ফোসাইট ইন অল দ্য লেয়ার উইথ perimuscular fibrosis. This is no malignancy seen. This is side of chronic cholecystitis. No malignancy seen কথাটা বারবার বলবো আমরা প্রত্যেকটা বিনাইন কন্ডিশনে, কারণ to exclude whether there is malignancy is a big indication of doing histopathology. তো এটা বলতে হবে। আমরা একটু আগের স্লাইডে যাই। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, রকিটান্স গ্যাস অফ সাইনাস। এটা আপনারা স্লাইডে না বললেও হবে, আমরা একটু শেয়ার করি।
এই উপরের গ্ল্যান্ড যদি স্টোমার মধ্যে চলে আসে আমরা এটাকে ইনভেশন হিসেবে ধরি, দ্যাট ইজ দ্য সাইন অফ ক্যান্সার। বাট গল ব্লাডারের ক্ষেত্রে নর্মাল গ্ল্যান্ড ভিতরে চলে আসতে পারে, এইটাকেই বলা হয় রকিটান্সকি অ্যাশফসাইনাস। উই মাস্ট নট মিসডায়াগনোজ ইট অ্যাজ ম্যালিগন্যান্সি, দ্যাটস ওয়াই উই শুড নো দিস। আপনারা এটা দিলেও হবে, না দিলেও হবে। এখান থেকে আপনাদের কোশ্চেন আসতে পারে আরও কিছু ক্রনিক ইনফ্লামেশনের নাম বলো। বাংলাদেশের প্রেক্ষিতে আপনি টিউবারক্লোসিস আগে বলবেন, অ্যাথেরোস্ক্লেরোসিস, লাং ফাইব্রোসিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অনেকগুলো হয়ে গেল। ক্রনিক কোলেসিস্টাইটিস কেন হয়? মূলত স্টোনের জন্য হয়। ক্যালকুলাস, অ্যাক্যালকুলাসও হতে পারে। কাদের হয়? আমরা বলি মনে রাখার জন্য ফ্যাট, ফিমেল, ফেয়ার, ফার্টাইল, 40, এই ক্রাইটেরিয়াগুলো আমরা বলি। আপনারা সার্জারিতে গেলেও পাবেন। এই ক্রনিক কোলেসিস্টাইটিসে কিছু কমপ্লিকেশন হতে পারে, এম্পায়েমা হতে পারে, মিউকোসিল হতে পারে। এটা প্রেজেন্ট করবে সিভিয়ার কলিকি পেইন নিয়ে, থেকে আসে অ্যাবডোমিনাল পেইন, এবং মারফিস সাইন পজিটিভ নিয়ে আসতে পারে। এবং এটার ম্যানেজমেন্ট কোলেসিস্টেক্টমি। আজকাল ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি অনেক পপুলার, যেহেতু এটা মিনিমালি ইনভেসিভ একটা প্রসিজার অ্যাজ এ সার্জারি। এবং এটার কমপ্লিকেশন কিন্তু ক্যান্সারও হতে পারে, কারণ স্টোন থেকেই ক্রনিক কোলেসিস্টাইটিস, স্টোন থেকেই মেটাপ্লাসিয়া, সেখান থেকে এটা ইভেন গল ব্লাডার কার্সিনোমা হতে পারে। তো নেক্সট লেখাটা আমরা একটু দেখিয়ে নিচ্ছি আপনারা কীভাবে লিখবেন স্লাইডে, ছোট সংক্ষিপ্ত কনসাইজ ওয়েতে। নেক্সট। আচ্ছা, এই স্লাইডটাও সব গোলাপি গোলাপি, কিন্তু আমরা বুঝতেছি এগুলো শুধু ফাইব্রাস টিস্যু না, দিজ আর অ্যাকচুয়ালি ইনফিল্ট্রেশন অফ মনোনিউক্লিয়ার সেলস। সো এটা অ্যাকচুয়ালি একটা লিম্ফ নোড, তাই না? অনেক লিম্ফ নোড। তা এই স্লাইডে আপনারা আসলে কি বুঝতেছেন? সবচেয়ে বেশি চোখে পড়তেছে যে একটু সার্কুলার গোল এরিয়া, এইটুক বুঝতেছি আমরা। আর এই সেলগুলোর যে নিউক্লিয়াস বেশি, এটাও বোঝা যাচ্ছে। সো জায়ান্ট সেল আছে, এইটুক বুঝলাম। এই স্লাইডে আসলে এর বেশি বুঝতেছি না। আমরা পরেরটাই যাই, আরেকটু যদি ম্যাগনিফাই করি, ওই সার্কুলার এরিয়াগুলো একটু ভিতরে গেলাম। এখন জায়ান্ট সেলটা প্রমিনেন্ট, তাই না? এই জায়ান্ট সেলটা কীরকম? হর্সশু শেপ। দিস ইজ কল ল্যাংহ্যান্স জায়ান্ট সেল। আর এই যে সার্কুলার এরিয়ার মধ্যে সেলগুলো একটু দেখেন, একটু যদি ক্যামেরা একটু ফোকাস করে দেখায় সেলগুলা, দিস সেলস আর বোট শেপ অর রাইস শেপ অর পাফড রাইস শেপ, মুড়ির মতো দেখতে, নৌকার মতো দেখতে, একটু ইলংগেটেড, একটু অ্যাবান্ডেন্ট সাইটোপ্লাজম, ওভারল্যাপিং সেল বাউন্ডারি, এক্সেন্ট্রিক নিউক্লিয়াস। দিজ আর কল্ড এপিথেলয়েড সেল, দিজ আর ট্রান্সফর্মড ম্যাক্রোফেজ। এপিথেলয়েড সেলের বানানটা একটু খেয়াল রাখতে হবে, EPITHELIOID, বানানটা কিন্তু ভুল হয়, এটা খেয়াল রাখতে হবে। সো অ্যাগ্রিগেশন অফ এপিথেলয়েড সেল ফর্মিং গ্র্যানুলোমা অ্যালং উইথ ল্যাংহ্যান্স জায়ান্ট সেল। নেক্সট স্লাইডে যাই, আরেকটু সুন্দর করে দেখাচ্ছি। এগ্রিগেশন অফ এপিথেলয়েড সেল সারাউন্ডেড বাই কলার অফ লিম্ফোসাইট, এটা থাকতেও পারে, নাও থাকতে পারে। গ্র্যানুলোমার ডেফিনেশন ইজ এগ্রিগেশন অফ এপিথেলয়েড সেল, শেষ। দেন এখন দেখেন এপিথেলয়েড সেল আছে, জায়ান্ট সেল আছে, এই জায়গাটায় কি আছে? ওই আবারও সেই গোলাপি, কিছুই নাই, কোনো মরফোলজি বুঝতেছি না, অ্যামরফাস। গোলাপি মানে কি? প্যাথোলজির ভাষায় ইওসিনোফিলিক। আরও যদি ভালো করে দেখি, একটু দানা দানা মনে হচ্ছে না? ডটেড, গ্র্যানুলার। অ্যামরফাস ইওসিনোফিলিক গ্র্যানুলার এরিয়া। সো দিস ইজ এরিয়া অফ ক্যাসিয়েশন নেক্রোসিস। তাহলে আপনি সেকশন শো লিম্ফ নোড, ইট রিভিলস গ্র্যানুলোমা composed of epithelial cell with lymphocyte and histiocyte along with Langhans type of giant cell and areas of caseation necrosis. No malignancy seen. Diagnosis is granulomatous inflammation consistent with tuberculosis. আপনারা জায়ান্ট সেল বা ক্যাসিয়েশন বা এপিথেলিয়াল সেল যেটাই পান, টিবি বুঝে নেবেন। কারণ আপনারা তো 10-12টা স্লাইডই শিখবেন, এর মধ্যে আর কোনো সাইডে তো আর এপিথেলিয়াল সেলও নাই, ক্যাসিয়েশনও নাই। তো আপনারা এই ডায়াগনস্টিক যেটাই পান, টিবি বুঝে নেবেন, শেষ। আপনাদের আর এত সব মিলানোর দরকার নেই, আপাতত চেনা নিয়েই কথা। আর কেন আমরা ডাইরেক্ট টিবি বললাম না? কারণ গ্র্যানুলোমেটাস ইনফ্লামেশনের আরও কজ আছে, এটাই আপনার কোয়েশ্চেন হবে। সিফিলিস, সার্কোয়েডোসিস, লেপ্রোসি, কর্ন ডিজিজ, ক্যাট স্ক্র্যাচ ডিজিজ, এই সবগুলোর মধ্যে একমাত্র টিবিতেই ক্যাসিয়েটিং গ্র্যানুলোমা হয়, বাকি সবগুলাই কিন্তু নন ক্যাসিয়েটিং গ্র্যানুলোমা। সার্কোয়েডোসিসে স্পেশাল হচ্ছে ওখানে শাওম্যান বডি থাকে, অ্যাস্টেরয়েড বডি থাকে। ক্যাট স্ক্র্যাচ ডিজিজের স্পেশালিটি হচ্ছে ওখানে গ্র্যানুলোমার সাথে নিউট্রোফিল চলে আসে, নট লিম্ফোসাইট। তো আরও কোয়েশ্চেন করতে পারে গ্র্যানুলোমার টাইপ,
ফরেন বডি গ্র্যানুলোমা হয়, অথবা ইমিউন গ্র্যানুলোমা হয়, যেটা টিবিতে হচ্ছে। আরও কোশ্চেন করতে পারে জায়ান্ট সেলের টাইপ, ওইটাও ফরেন বডি জায়ান্ট সেল হতে পারে, ল্যাংহ্যান্স টাইপ জায়ান্ট সেল হতে পারে, যদিও এটার কোনো ক্লিনিক্যাল সিগনিফিক্যান্স নাই। মনে হয় পরীক্ষায় কোশ্চেন করার জন্য দুইটাকে আলাদা করছে, আর আসলে কোনো সিগনিফিক্যান্স নাই। আর টিবি তো একটা কমন ডিজিজ, এটা থেকে অনেক কোশ্চেন হতে পারে। টিবি প্রাইমারি অর্গান কি কি? লিস্ট, লাং, ইন্টেস্টাইন, স্কিন, টনসিল। কোথায় টিবি হয় না? স্কেলিটাল মাসল, কার্ডিয়াক মাসল, থাইরয়েড, এই 3 জায়গা ছাড়া সব জায়গায় টিবি হইতে পারে। প্রাইমারি যে লিশন হয় এটাকে আমরা বলি গন ফোকাস। প্রাইমারি লিশনের সাথে যখন লিম্ফ নোড ইনভলভ হয় গন কমপ্লেক্স, এটা যখন ক্যালসিফাইড হয়ে যায় গন বডি। মনে রাখবেন এই ক্যাসিয়েশন নেক্রোসিস, গ্র্যানুলোমা এগুলা কিন্তু সেকেন্ডারি টিবির এক্সাম্পল, কারণ প্রাইমারি টিবিতে ইমিউন রেসপন্স এতটা মাউন্ট করে না। ক্যাসিয়েশন নেক্রোসিস ইজ দ্য রেজাল্ট অফ দ্য ম্যাক্রোফেজ অ্যান্ড হেল্পার টি সেল ডিস্ট্রাকটিভ অ্যাক্টিভিটি। তো প্রাইমারি সেকেন্ডারি টিবির ডিফারেন্সও জিজ্ঞেস করতে পারে। নেক্সট, আবারও সেই গোলাপি থেকে আমাদের মুক্তি নাই। তো গোলাপি এখন স্লাইডে। গোলাপি আমরা কি দেখতেছি? তাহলে আমরা গোলাপি কি শিখছি? ফাইব্রাস টিস্যু, রাইট? ফাইব্রাস টিস্যু মানে স্ট্রোমা। সো এখানে প্রলিফারেশন অফ স্ট্রোমাল টিস্যু। আর এই জিনিসগুলো কি? মাঝখানে একটু লুমেন আছে, চারপাশ দিয়ে লাইনিং। তা লুমেন কার থাকে? গ্ল্যান্ডের। তাইলে proliferation of both glandular and stromal tissue. A benign tumor showing proliferation of both glandular and stromal tissue, no malignancy seen, এটা ডায়াগনোসিস হচ্ছে ফাইব্রোঅ্যাডেনোমা। আরেকটা স্লাইড দেখি আমরা। এই যে এই ধরুন ক্যানেলের মতো চলে গেছে, তাই না? মনে হচ্ছে ক্যানেল, স্টোমার মধ্যে দিয়ে ক্যানেলের মতো চলে গেছে। এটাকে আমরা ইন্ট্রাক্যানালিকুলার, পেরিক্যানালিকুলার বলেও ডেসক্রাইব করি সামটাইম। লেখাটা একটু দেখাও। সো দিস ইজ হাউ ইউ উইল রাইট: ফাইব্রোঅ্যাডেনোমা is the most common benign tumor of breast. তাহলে মোস্ট কমন ম্যালিগন্যান্ট টিউমার কি? ডাকটাল কার্সিনোমা। যে কোনো এই ফাইব্রোঅ্যাডেনোমা, যে কোনো ব্রেস্ট লিশন আপনি কিভাবে অ্যাপ্রোচ করবেন? ডায়াগনস্টিক অ্যাপ্রোচে আপনার বলতে হবে ট্রিপল অ্যাসেসমেন্ট। নাম্বার 1 হিস্ট্রি ক্লিনিক্যাল এক্সামিনেশন, নাম্বার 2 রেডিওলজিক্যাল এক্সামিনেশন, আন্ডার 40 হইলে ম্যামোগ্রাম, ওভার 40 হইলে আলট্রাসোনোগ্রাম, নাম্বার 3 টিস্যু ডায়াগনোসিস, এফএনএসি অ্যান্ড বায়োপসি। এখন ধরেন রুগীকে এত কিছু করতে পারবেন না, টাকা পয়সা কম, একটা টেস্ট দিবেন, কি দিবেন? এফএনএসি দিবেন, কারণ আপনি সেলুলার ডায়াগনোসিস পেয়ে যাবেন। আপনাদের একটা ইনফরমেশন দেই, যদি 100টা ব্রেস্ট লাম্প আপনার কাছে আসে, 90 থেকে 95টা বিনাইন, 5 থেকে 10টা ম্যালিগন্যান্ট। So it is only justified to first go for a FNAC. বর্তমানে এটা নিয়ে একটা ডিবেট আছে। অনেকে বলছে যেহেতু হিস্টোপ্যাথোলজি গোল্ড স্ট্যান্ডার্ড, এফএনএসি না করে সরাসরি কোর বায়োপসি করে ফেলতে। এখন আপনি 100টার মধ্যে যে 90টা বিনাইন, সেখানে কোর বায়োপসি করে কী লাভ? এক্সট্রা কী লাভ? ডায়াগনোসিস হবে, বাট রুগীর একটা ইনভেশন বেশি হবে, ইনভেসিভ হবে, রুগীর ছোটোখাটো একটা অপারেশন হয়ে যাবে, রুগীর অ্যানালজেসিক অ্যান্টিবায়োটিক লাগবে, অ্যানাস্থেশিয়া লাগবে লোকাল। সেখানে এফএনএসি মিনিমালি ইনভেসিভ, নো অ্যানালজেসিক রিকোয়ার্ড, নো অ্যান্টিবায়োটিক, নো অ্যানাস্থেটিক, নো পোস্ট প্রসিজার কমপ্লিকেশন। আমি হয়তো হাজার এফএনএসি করছি, নট এ সিঙ্গেল কমপ্লিকেশন এভার আই এনকাউন্টার। শুধু আমি না, যে কোনো যারা হিস্টোপ্যাথোলজিস্ট করেন, হয়তো অ্যাজ এ হোল 0.5% বা 1% হইতে পারে। দিস ইজ সাচ এ সেফ প্রসিজার। এফএনএসি রুগী আসে, করে চলে যায়, ভর্তি হইতে হয় না। দ্যাটস ওয়াই অলওয়েজ গো ফর এফএনএসি ফার্স্ট। এফএনএসিতে যদি ফাইনাল ডায়াগনোসিস নাও হয়, আপনাকে বলে দিবে গো ফর এ বায়োপসি। এফএনএসি আপনাকে অ্যাডভাইস করবে, তারপরে তো বায়োপসি করার অপশন থাকে। সো দিস ইজ অনলি জাস্টিফাইড, ইথিক্যাল অ্যান্ড লজিক্যাল। এখন বাইরের দেশে আন্ডার ইন্স্যুরেন্স সবাই হয়তো বায়োপসি করে, সেটা ওদের হিসাব, ওদের আলাদা, ওরা ওই মেনটেন করতে পারে। বাংলাদেশে আপনি যদি এটা করতে যান, দেখবেন 90% রুগী কিছুই করবে না। কিন্তু একটা এফএনএসি করে সেটা যদি খারাপ আসে, সে কিন্তু অ্যালার্মড হবে, কনসার্ন হবে, সে কিন্তু পরের স্টেপে যাবে। দ্যাটস ওয়াই ইউ শুড প্র্যাকটিস ইট মোর। তো নেক্সট, আচ্ছা এখানে কি দেখছি? আবারও সেই পিঙ্কিশ, তার মানে আবারও সেই ফাইব্রাস টিস্যুর প্রলিফারেশন। ওই যে একটু মাসেলও দেখা যাচ্ছে। সো প্রলিফারেশন অফ ফাইব্রোমাস্কুলার অ্যালং উইথ, এখন কিন্তু আপনারা বুঝতেছেন লুমেন আছে, তার মানে এগুলা গ্ল্যান্ড। তাইলে প্রলিফারেশন অফ ফাইব্রোমাস্কুলো গ্ল্যান্ডুলার অর্গান or component forming nodule.
নেক্সট স্লাইডে যাই আমরা একটু। একই কথা, proliferation of fibromusculoglandular with nodule। আরও যদি আমরা করি, গ্ল্যান্ডগুলো কিন্তু ব্যাক টু ব্যাক না, গ্ল্যান্ডগুলার মাঝখান দিয়ে ইন্টারভেনিং স্ট্রোমা চলে যাচ্ছে। তাহলে আমরা এটা বলবো সেকশন শো। নেক্সট স্লাইডে যাই। প্রোস্টেটিক টিস্যু, ইট রিভিলস proliferation of fibromusculoglandular component forming nodule. No malignancy in diagnosis is nodular hyperplasia of prostate. Nodular hyperplasia of prostate is a adaptive condition, hyperplasia। এটা কেন হয়? ডাইহাইড্রোক্সি টেস্টোস্টেরনের প্রভাবে হয়, ওল্ডার এজে হয়, এবং এটা হয় পেরিইউরেথ্রাল রিজিয়নে। প্রোস্টেটের মাঝখান দিয়ে কিন্তু ইউরেথ্রা গেছে, তাই না? এই পেরিইউরেথ্রাল রিজিয়নে এটা হয়, তার ফলে ইউরেথ্রাতে চাপ দেয়। পেশেন্ট উইল প্রেজেন্ট উইথ আর্জেন্সি, ফ্রিকোয়েন্সি, হেজিটেন্সি, সেন্স অফ ইনকমপ্লিট ইভাকুয়েশন, পোস্ট ইভাকুয়েশন ড্রিবলিং অর ন্যারো স্ট্রিম। এই সবগুলোকে একসাথে আমরা বলি লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিনড্রোম, লুটস। এগুলো নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করবে। আর কার্সিনোমাটা হয় পোস্টেরিয়র সেগমেন্ট অফ প্রোস্টেটে, তার ফলে ইউরেথ্রাতে কোনো চাপ দেয় না, পেশেন্টের কোনো কমপ্লেইনই থাকে না। দ্যাটস ওয়াই ইট ইজ সো ডেঞ্জারাস। পেশেন্ট আপনার কাছে আসবে না, আপনি ডায়াগনোসিসও করতে পারবেন না। বেশিরভাগ সময় পেশেন্ট নিয়ে আসে একদম মেটাস্টেসিস নিয়ে। একটা জিনিস মনে রাখবেন, ভার্টিব্রাল মেটাস্টেসিস ইন এল্ডারলি মেল ইজ মেটাস্ট্যাটিক প্রোস্টেট ক্যান্সার আনলেস আদারওয়াইজ প্রুভড। এত কমন। তো আমাদের একটু ঝামেলা হয়েছে হিস্টোপ্যাথোলজিস্টদের। আগে সিম্পল প্রোস্টেটেক্টমি করতো, প্রোস্টেট কেটে পাঠিয়ে দিত, আমরা দেখেই বুঝতাম এটা তো একটা ক্যান্সার হবে, টেনিস বলের মতো বড় হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এখন আর এটা করে না, মিনিমাল ইনভেসিভের দিন চলে আসছে। এখন একটা নল ঢুকায় দেয়, প্রোস্টেটটাকে কেটে কেটে নিয়ে আসে, ইউরেথ্রার ভিতর দিয়ে নিয়ে আসে, কাটাছেঁড়া নাই। এটাকে বলে ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অফ প্রোস্টেট, টার্প। দিস ইজ নাও দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ম্যানেজমেন্ট অফ এনি প্রোস্টেট এনলার্জমেন্ট। তো আমরা কি পাই? আমরা পাই প্রোস্টেটিক চিপস, ছোট 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 গুঁড়া গুঁড়া পাই। এখন এটা ক্যান্সার না এটা হাইপারপ্লেশিয়া, আমাদের পুরাপুরি মাইক্রোস্কোপের উপর ডিপেন্ড করতে হবে। তো এটার অনেকগুলো পয়েন্ট আছে, আপনাদের জন্য আমি একটা পয়েন্ট মনে রাখেন। একটু আগের স্লাইডটায় যাও, একটু দেখেন। এখানে দুইটা লেয়ার, একটা কলামনার লেয়ার, একটা বেজাল লেয়ার। যখন ক্যান্সার হবে এই বেজাল লেয়ারটা থাকবে না, এই আউটার বেজাল লেয়ার উইল বি অ্যাবসেন্ট। যখনই সিএ প্রোস্টেট হবে মাইক্রোস্কোপে গেলে আউটার বেজাল লেয়ার উইল বি অ্যাবসেন্ট। আরও ফিচার আছে, কার্সিনোমা হইলে নিউক্লিওলাই থাকবে, কার্সিনোমা হইলে গ্ল্যান্ডগুলো ব্যাক টু ব্যাক হবে, টু মেনি, টু স্মল, টু ক্রাউডেড। ইন প্রোস্টেট ক্যান্সার স্মল গাইস আর দ্য ব্যাড গাইস। সব ক্যান্সারে সব বড় হয়ে যায়, তাই না? প্রোস্টেট ক্যান্সারে গ্ল্যান্ড ছোট হয়, হাইপারপ্লাসিয়াতে গ্ল্যান্ড বড় হয়। এটা কিন্তু হাইপারপ্লাসিয়া, দ্যাটস ওয়াই গ্ল্যান্ডস আর লার্জার। দ্যাটস ওয়াই দুইটা লেয়ার আছে, নিউক্লিওলাই নাই, গ্ল্যান্ডগুলো ব্যাক টু ব্যাক না, মাঝখান দিয়ে অনেক কিছু আছে। এত ফিচার আপনাদের মনে থাকবে না। আপনারা একটা মনে রাখেন, ক্যান্সার হইলে বেজাল লেয়ার অ্যাবসেন্ট, সিঙ্গেল লেয়ার হয়ে যাবে। হাইপারপ্লাসিয়াতে এই কলামনার লেয়ার, বেজাল লেয়ার দুইটাই থাকবে। একটা মনে রাখেন আপনারা, ঠিক আছে? প্রোস্টেট কার্সিনোমার ক্ষেত্রে আমরা পিএসএ দেখি, কাট অফ ভ্যালু 4 ন্যানোগ্রাম। প্রোস্টেট কার্সিনোমার ক্ষেত্রে আমরা গ্লিসন গ্রেড করি 1, 2, 3, 4, 5, ওয়েল ডিফারেন্সিয়েটেড 1, একদম পুয়ারলি হচ্ছে 5। এবং প্রোস্টেট ক্যান্সারের সব জায়গায় কিন্তু সেম গ্রেড থাকে না, কোথাও হয়তো গ্রেড 3, কোথাও হয়তো গ্রেড 4। এই দুইটাকে যোগ করে আমরা বলি গ্লিসন স্কোর। যদি সেম গ্রেডও থাকে তাইলেও যোগ করতে হবে। ধরেন দুই জায়গাতেই গ্রেড 2 আছে, তাইলেও যোগ করে বলবো গ্লিসন স্কোর 4। তার মানে গ্লিসন স্কোর সর্বনিম্ন হতে পারে 2, সর্বোচ্চ হতে পারে 10। নেক্সট একটা কোয়েশ্চেন করতে পারে যে ইজ নোডুলার হাইপারপ্লাসিয়া এ প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন? দ্য অ্যান্সার ইজ নো, দিস ইজ এ হাইপারপ্লেসিয়া, দিস ইজ এ অ্যাডাপটিভ চেঞ্জ। প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন অফ প্রোস্টেট ইজ PIN, prostatic intraepithelial neoplasia, just like CIN or VIN. So moving on, next আমাদের আমার মনে হয় নোডুলার হাইপারপ্লাসিয়াটা আমরা বলি নাই। নোডুলার হাইপারপ্লাসিয়া আমরা যেটা বলছিলাম, দিস স্লাইড শো এ নোডুলার হাইপারপ্লাসিয়া অফ অর নোডুলার গয়টার। এক কথা যদি আমরা বলি, নোডুলার গয়টার কেন হয়? আয়োডিনের অভাবে হয়। আয়োডিন না আসলে থাইরয়েড হরমোন তৈরি হয় না, T3, T4 তৈরি হয় না। T3, T4 তৈরি না হইলে পিটিউটারি থেকে TSH আসবে, নেগেটিভ ফিডব্যাক। TSH আসলে ফলিকুলার হাইপারপ্লাসিয়া হবে। এই ফলিকুলার হাইপারপ্লাসিয়ার সাথে আবার ফিডব্যাকের কারণে কিছু ইনভলিউশনও হবে। হাইপারপ্লাস্টিক এরিয়াটা নোডিউল হয়ে যাবে, ইনভলিউটেড এরিয়াটা ফাইব্রোসিস, হেমোরেজ, স্কারিং হবে। অ্যাজ এ হোল দেয়ার উইল বি ফর্মেশন অফ নোডুলার গয়টার। এটাই প্যাথোজেনেসিস।
তো দিস ইজ আ হাইপারপ্লাসিয়া কন্ডিশন। নোডুলার গয়টারে তাহলে এখানে কোয়েশ্চেন আসবে, হোয়াট আর দ্য টিউমার্স? বিনাইন টিউমার হতে পারে ফলিকুলার অ্যাডেনোমা, ম্যালিগন্যান্ট টিউমার হতে পারে প্যাপিলারি কার্সিনোমা, মেডুলারি কার্সিনোমা, অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা, ফলিকুলার কার্সিনোমা। এর মধ্যে মোস্ট কমন হচ্ছে প্যাপিলারি কার্সিনোমা, গুড প্রগনোসিস প্যাপিলারি কার্সিনোমা, ওর্স্ট প্রগনোসিস অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা। এই কয়টা আমরা একটু মনে রাখি। মেডুলারি কার্সিনোমার ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে এটা ইয়াং এজে হতে পারে ফ্যামিলিয়াল হলে, এবং এখানে সেরাম ক্যালসিটোনিন হাই হয়। সো এগেইন আপনি একটা থাইরয়েডের পেশেন্টের কী কী টেস্ট দিবেন? আপনার কাছে সোয়েলিং নিয়ে আসলো, আপনি ফার্স্টে দেখবেন ডাজ ইট মুভ উইথ ডিগ্লুডেশন? ইফ ইট ডাজ দেন ইট ইজ থাইরয়েড। আপনি টেস্ট দিবেন হচ্ছে হরমোন, আলট্রাসাউন্ড অ্যান্ড এফএনএসি। যদি একটা দিতে হয় কোনটা দিবেন? এফএনএসি। হরমোনের মধ্যে যদি একটা দিতে হয় রুগীর খরচ বাঁচানোর জন্য, একটা দিবেন টিএসএইচ, বাড়লে হাইপো, কমলে হাইপার। আর একটা প্র্যাকটিস আছে যে T3 T4 টিএসএইচ দেওয়া। এর থেকে আরেকটু বেটার প্র্যাকটিস FT4 আর টিএসএইচ দেওয়া, কারণ আপনি T3 T4 দিলে যেটা বাউন্ড সেটা কিন্তু মেজার হবে না। আপনি যদি ফ্রি T4 এবং টিএসএইচ দেন, ইউ উইল গেট এ বেটার অ্যাকিউরেট আইডিয়া অফ দ্য হরমোনাল স্ট্যাটাস অফ দ্য ইন্ডিভিজুয়াল। তো এগেইন এখানেও আপনার এফএনএসি খুবই গুরুত্বপূর্ণ। একটা লিমিটেশন আছে, ফলিকুলার কার্সিনোমা এফএনএসিতে ডায়াগনোসিস করা যায় না, বাট ওটাকে বলে দেওয়া যায় যে দিস ইজ এ ভেরি সাসপিশিয়াস সাইটোলজি, ইউ মাস্ট গো ফর এ হিস্টোপ্যাথোলজি। আদারওয়াইজ ইভেন ফলিকুলার ভেরিয়েন্ট অফ প্যাপিলারি কার্সিনোমা বা অ্যানাপ্লাস্টিক ট্রান্সফরমেশন অফ প্যাপিলারি কার্সিনোমা সবই কিন্তু সাইটো থেকে বলা যায়। সাইটোলজি ইজ হাইলি অ্যাকুরেট in diagnosis of thyroid lesions and very accurate in competent hands. So next, এখানে আমরা কি দেখছি? কিছু স্পিনলি সেল, মাকুর মতো কিছু স্পিনলি সেল, they are forming fascicles and whole pattern. So a benign tumor composed of spindle cells forming fascicles and whole pattern, no evidence of malignancy seen, diagnosis is leiomyoma. This is the benign tumor of smooth muscle. This is the most common benign tumor of uterus in reproductive age, and probably the most common benign tumor overall in female gender. So এটার ম্যালিগন্যান্ট কাউন্টারপার্ট কি হবে? লিওমায়োসার্কোমা। এটা অলমোস্ট নেভার লিওমায়োমা থেকে, অলমোস্ট নেভার ইট হ্যাপেন্স। লিওমায়োসার্কোমা কখনোই লিওমায়োমা থেকে প্রোগ্রেস করে অলমোস্ট হয় না, হইলে ওটা ডিনোভো হয়, শুরু থেকেই সার্কোমা হিসাবে আসে। আর লিওমায়োমার কিছু ভ্যারিয়েন্ট আছে, যেমন ধরেন অনেক সময় লিওমায়োমা ছড়ায় যায়, এটাকে আমরা বলি বিনাইন মেটাস্টিসাইজিং লিওমায়োমা। অদ্ভুত একটা জিনিস, সে বিনাইন হওয়া সত্ত্বেও মেটাস্টিসাইজ করে, বাট স্টিল ইট ইজ নট ক্যান্সার। অনেক সময় এটা পেরিটোনিয়ামে ছড়ায় যায়, আমরা বলি পেরিটোনিয়াল লিওমায়োমেটোসিস, স্টিল ইট ইজ অলওয়েজ বিনাইন। মাথায় রাখবেন, এটা কিন্তু ক্যান্সার না। ঠিক আছে, তাহলে আপনারা চিনলেন লিওমায়োমা। নেক্সট, এইটা চেনা সবচেয়ে সহজ। স্লাইড তুলে দেখবেন, স্লাইডে কিছুই নাই। যেই স্লাইডে মনে হচ্ছে কিছুই নাই, দ্যাট ইজ অ্যাকচুয়ালি লাইপোমা। কারণ আমরা এখন যে স্লাইডটা দেখছি, এটা আপনি খালি চোখে হাতে নিলে দেখবেন স্লাইডে কিছুই নাই, এবং যখন মাইক্রোস্কোপের নিচে দেখবেন এই ধরন সেপারেট স্পেসেস। ঠিক আছে, a benign tumor composed of mature adipocyte with eccentric nucleus forming lobule. অ্যাডিপোসাইট যখন বুঝবো মানে সেলের খালি আউটলাইন আছে, কারণ এই ফ্যাটটা ফরমালিনে ধুয়ে যায় প্রসেসিংয়ের সময়, তার ফলে আমরা এই ধরনের ফাঁকা ফাঁকা সেল পাই। সো আমরা একটু বর্ণনাটা দেখাই। benign tumor mature adipocyte of various size with eccentric nuclei forming lobules. So this is a slide of lipoma. এই যে লাইপোমা কয়টা সেল থেকে হয় বলেন? আপনারা জানেন বাই দিস টাইম, লাইপোমা একটা সেল থেকে হয়। যে কোনো টিউমার একটা সেল থেকে হয়, বিকজ নিওপ্লাস্টিক প্রলিফারেশন ইজ অলওয়েজ মনোক্লোনাল। এটার ম্যালিগন্যান্ট কাউন্টারপার্ট কি হতে পারে? লাইপোসার্কোমা হতে পারে। যে কোনো, তাহলে জিজ্ঞেস করতে পারে অন্যান্য কানেকটিভ টিস্যু টিউমারগুলো কি? কার্টিলেজের হইলে কন্ড্রোমা, বোনসের হইলে অস্টিওমা, ফাইব্রাস টিস্যুর হইলে ফাইব্রোমা, মাসেলের হইলে মায়োমা, যেমন লিওমায়োমা স্মুথ মাসল, র্যাবডোমায়োমা স্কেলিটাল মাসল। তো ঠিক আছে, নেক্সট স্লাইডে আমরা যাই। এই স্লাইডটা দেখেই মনে হচ্ছে এটা খারাপ কিছু, তাই না? মানে অনেক বেশি সেল, নর্মালের থেকে তো সেল বেশি, এইটুক তো বোঝা যাচ্ছে। আরেকটা ডিস্টিংগুইশিং ফিচার দেখেন, এই যে লাইনিং, এটা হচ্ছে একটা স্কোয়ামাস লাইনিং। আমরা তো দেখছি গলব্লাডার হোক যাই হোক, একটা লাইনিংটা থাকে আলাদা।
এই লাইনিং কিন্তু ভিতরে ঢুকে গেছে, তাই না? এই স্ট্রোমাই যে এইখানে একটু স্ট্রোমা, বাট এই লাইনিংটাই ভিতরে ঢুকে গেছে এবং ভিতরে গোলাপি গোল গোল কিছু ফরমেশন আছে। আমরা নেক্সট স্লাইডে যাই। এই যে আরও সুন্দর করে দেখা যাচ্ছে এই সেলগুলা নর্মাল না। কেন নর্মাল না? দেখেন এক একটা এক এক সাইজ, প্লিওমরফিক। এই নিউক্লিয়াসগুলো একটু গাঢ় কালার, হাইপার ক্রোম্যাটিক, এবং এরা স্ট্রোমার মধ্যে ঢুকে গেছে, ইনভেশন। সো আমি যদি বর্ণনা করি, অ্যানাপ্লাস্টিক এপিথেলিয়াল সেল arranged in sheets and cords that have invaded into the surrounding stroma along with keratin pearl formation. So this is a invasive squamous cell carcinoma. আপনারা চিনবেন, আগের স্লাইডে যাও। এই জিনিসটা খুব সহজে চেনা যায়, এই যে ক্যারাটিন পার্ল। আগের স্লাইডে যাও আবার। এই যে ক্যারাটিন পার্ল, এইটা দেখে আপনারা বুঝে নেন যে এটা ইনভেসিভ স্কোয়ামাস সেল কার্সিনোমা। আরেকটা খুব ইজি উপায়, লাইনিংয়ের সেল ভিতরে, দ্যাট ইজ ইনভেশন। ঠিক আছে, বর্ণনাটা একটু মুখস্থ করে নিলেন 2-3 লাইনের। সো স্কোয়ামাস সেল কার্সিনোমার বিনাইন হইতে পারে স্কোয়ামাস প্যাপিলোমা, এবং স্কোয়ামাস সেল কার্সিনোমা বডির একটা খুবই কমন টিউমার। লাংসে হয়, সার্ভিক্সে হয়, ইসোফেগাসে হয়, স্কিনে হয়, ইভেন স্টোমাকেও হইতে পারে, খুবই রেয়ারলি। তো ইট ইজ হাইলি অ্যাসোসিয়েটেড উইথ স্মোকিং, সো ডোন্ট স্মোক, প্লিজ ডোন্ট স্মোক। লাংসে আপনাদের অনেক সময় আমরা কোয়েশ্চেন করি স্মোকিংয়ের সাথে সবচেয়ে অ্যাসোসিয়েটেড টিউমার কি, আপনারা স্কোয়ামাস সেল বলে ফেলেন। স্কোয়ামাসের থেকেও বেশি অ্যাসোসিয়েটেড ইন কেস অফ লাংস ইজ স্মল সেল কার্সিনোমা। ঠিক আছে, আবার মোস্ট কমন টিউমার অ্যাজ এ হোল, বাট লাংসের ক্ষেত্রে মোস্ট কমন কিন্তু অ্যাডেনোকার্সিনোমা। তো আমরা সেটা স্লাইডটাই দেখি নেক্সট। ওই লাইনিংটা ছিল স্কোয়ামাস, আর এই লাইনিংটা হচ্ছে কলামনার। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে লুমেন লুমেন লুমেন, সহজ একটা উপায়, লুমেনওয়ালা জিনিস গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডগুলো আর এই গ্ল্যান্ডগুলো কি এক না। এটা নর্মাল গ্ল্যান্ড, এটা প্লিওমরফিক গ্ল্যান্ড, এবং এই গ্ল্যান্ডের থাকার কথা ছিল এইখানে, সে ঢুকে পড়ছে এইখানে। তাহলে যদি একটা ম্যালিগন্যান্ট নিওপ্লাজম দ্যাট টেকস গ্ল্যান্ডুলার প্যাটার্ন অ্যান্ড ইনভেডস ইনটু দ্য মিউকোসা, উই কল ইট অ্যাডেনোকার্সিনোমা। নিওপ্লাসিয়া অফ ম্যালিগন্যান্সি অফ গ্ল্যান্ড ইজ অ্যাডেনোকার্সিনোমা। বিনাইন হলে বলতাম অ্যাডেনোমা। এখানে আবার নেক্সট স্লাইড, আমরা একটু ভালো করে ভিতরে দেখতেছি। এই যে গ্ল্যান্ডের দেখেন নিউক্লিয়াসগুলা প্লিওমরফিক, হাইপারক্রোম্যাটিক, গ্ল্যান্ডগুলো স্ট্র্যাটিফিকেশন, একটার উপর একটা উঠে গেছে, পোলারিটি নাই, কোথাও বড় কোথাও ছোট, এবং তারা স্ট্রোমাতে আছে। নেক্সট, সো দিস ইজ দ্য ডেসক্রিপশন। কার্সিনোমার ক্ষেত্রে আবার নো ম্যালিগন্যান্সি সিন লিখে দিয়েন না, ঠিক আছে? অনলি ইন কেস অফ বিনাইন ওটা লিখতে হবে। তাহলে মোটামুটি হিস্টোপ্যাথোলজির এই কয়টা স্লাইড থেকেই কিন্তু আপনি অস্পির 2টা বা 3টা এবং ট্রেডিশনালের 2টা স্লাইড পেয়ে যাবেন। ট্রেডিশনাল আপনার একটু ছবি আঁকতে হবে, ছবিটা আসলে এত সুন্দর হইতে হবে না, ছবিটা বুঝানো যে আপনি বুঝেন। আপনি যে লাইনিংটাকে স্ট্রোমার মধ্যে দিছেন, এটা আপনার মানে আর্টিস্টিক হওয়ার দরকার নেই, জাস্ট ইউ হ্যাভ টু বি অ্যাকাডেমিক, ইউ হ্যাভ টু বি অ্যাকুরেট, ইউ হ্যাভ টু বি কারেক্ট, আর কিছু না। ওইটাই দেখা হয়। আর অস্পিতে তো শুধু আপনি চিনবেন, দেখবেন, জাস্ট লিখবেন। তো আশা করি এই স্লাইডগুলো যেহেতু আপনাদের কাছে থাকবে, আমি আশা করবো আপনারা এটা মাঝে মধ্যে একটু দেখবেন, এবং আপনাদের ওই যে সুপার পাওয়ার আপনারা মাইক্রোস্কোপ ছাড়া চিনেন, এর বাইরে আপনারা আমাদের মতো নর্মাল পাওয়ারে মাইক্রোস্কোপ দিয়েও একটু চিনবেন, এটা আপনারা শিখবেন। খুব একটা কঠিন না, আপনারা যদি একটু দেখেন, একটু এটা শোনেন, মিলান, আমরা বিশ্বাস করি এটা আপনারা পারবেন। নেক্সট আমরা কিছু ব্লাডের স্লাইড দেখাই দিব। নেক্সট আমরা যাই নর্মাল পেরিফেরাল ব্লাড ফিল্মের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি নিউট্রোফিল, নিউট্রোফিলের 3টা লোব, ঠিক আছে? প্লাটিলেট খুবই ছোট্ট, মনোসাইট, মনোসাইটের একটা, এবং কিডনি শেপ। নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, দে আর গ্র্যানুলোসাইট, দে হ্যাভ গ্র্যানিউলস। মনোসাইট অ্যান্ড লিম্ফোসাইট, দে আর অ্যাগ্র্যানুলোসাইট, দে ডোন্ট হ্যাভ গ্র্যানিউলস। এবং সাইজগুলো একটু খেয়াল রাখবেন, একটা আরবিসির সাইজ হচ্ছে 7 মাইক্রন, একটা নিউট্রোফিলের সাইজ হচ্ছে 8 to 10 মাইক্রন, একটা লিম্ফোসাইটের সাইজ হচ্ছে হয়তো 8 to 12 মাইক্রন, মনোসাইট সবচেয়ে বড়, অলমোস্ট 14 মাইক্রন। তো আপনি যখন আঁকবেন, আপনার প্র্যাকটিক্যাল খাতায় প্রত্যেকটা এক্সামিনার এই রেশিওটাই দেখে। আপনি যখন আঁকতেছেন, আরবিসির থেকে নিউট্রোফিলটা অন্তত 1.5 গুণ একটু বড় করেন। যদি আপনি মনোসাইট দেন, সেটা অন্তত সবচেয়ে বড় রাখেন, অন্যগুলোর তুলনায় বিশাল বড় না। এই যে আপনি যে কম্পেয়ারটা বুঝেন, এইটাই দেখবে আপনার আঁকা সুন্দর দেখবে না। এবং আপনি আঁকবেন লাল আর নীল, 2টা কালার পেন্সিল নিয়ে আসবেন, আর কিচ্ছু দরকার নাই, লাল নীল শেষ। এত অ্যাকুরেট হওয়ার দরকার নাই। সব ছবি আপনি হিস্টোপ্যাথোলজি আঁকেন, পিবিএফ আঁকেন, লাল নীল দিয়ে এঁকে ফেলবেন, বাস, আমরা বুঝে নিব। তো আপনি যখন একটা নর্মাল ব্লাড ফিল্ম আঁকবেন, আমরা জানি নর্মাল ইয়েটা কি,
নিউট্রোফিল হচ্ছে 40 to 75%, এখন 80%ও বলে। লিম্ফোসাইট হচ্ছে 20 to 45, ইওসিনোফিল 2 to 6, মনোসাইট 1 to 5, আর বেসোফিল হয়তো 0 to 1। তো আপনারা যখন আঁকবেন আপনি 4টা নিউট্রোফিল দেন, 3টা লিম্ফোসাইট দেন, 2টা ইওসিনোফিল দেন, একটা মনোসাইট দেন, বেসোফিল দরকার নেই। কিছু আরবিসি আঁকেন আর এই একটু ডটেড দিয়ে বলে দেন এটা প্লাটিলেট, একটা ডট দিলেন জাস্ট, কারণ প্লাটিলেট ইজ অনলি 1.5 মাইক্রন, ডটের বেশি আঁকার দরকার নাই তুলনা করলে। তো এই যে মানে কম্পারেটিভ সাইজ এবং কম্পারেটিভ নাম্বার, এই রেশিও দুইটা ঠিক রাখলেই কিন্তু আপনার ছবি নিয়ে কোনো কোশ্চেন হবে না। নেক্সট আমরা একটু প্যাথোলজিতে যদি যাই, আর একটু আগে এটা আমরা ইওসিনোফিল, আচ্ছা একটু আগে স্লাইডে যাও, একটু দেখায় দিই। এই যে ইওসিনোফিল দেখেন 2টা লোব গ্র্যানিউল আছে, এই যে নিউট্রোফিল মাল্টিলোব আগে স্লাইডে, এটা লিম্ফোসাইট সিঙ্গেল নো গ্র্যানিউল, এটা মনোসাইট লিম্ফোসাইটের থেকে একটু বড়, দেখেন একটু বড়, এবং আমরা বলি কিডনি শেপ, এত অ্যাকুরেট কিডনি শেপ তো আসে না মোটামুটি। ওকে নেক্সট আচ্ছা এইটা একটু দেখেন, আরবিসিগুলো কি এক? আমরা যেটা জানি আরবিসির 1/3 থাকে সেন্ট্রাল প্যালোর, এখানে কিন্তু এই সেন্ট্রাল প্যালোর 1/3 বেশি, তার মানে এটা হাইপোক্রোমিক, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক উইথ অ্যানাইসোপইকিলোসাইটোসিস, মানে ভেরিয়াস সাইজ অ্যান্ড শেপ, কোনোটা পেন্সিলের মতো দেখেন লম্বা ইলংগেটেড, কোনোটা ওই যে ওয়াসার সাইন দেখছেন না, এক বিন্দু পানি, ওই রকম পানির ড্রপের মতো, টিয়ার ড্রপ সেল। আচ্ছা আমার চোখে পড়ছে না এই মুহূর্তে, এই যে টিয়ার ড্রপ সেল। তাহলে আমি যদি এটাকে একটু ডেসক্রাইব করি, মাইক্রোসাইটিক হাইপোক্রমিক উইথ অ্যানাইসোপইকিলোসাইটোসিস, সাম টিয়ার ড্রপ সেল অ্যান্ড পেন্সিল সেলস আর সিন। WBC normal, platelet adequate, no malarial or other parasite seen. Diagnosis is microcytic hypochromic anemia suggestive of iron deficiency anemia. Advice serum iron profile. অনেক সময় এটা আপনাদের কোশ্চেন চলে আসে, অনেক সময় এটা আপনার প্র্যাকটিক্যালি জিজ্ঞেস করবে। নেক্সট আমরা এখানে কি দেখতেছি, এই স্লাইডটা আপনারা আশা করি ডায়াগনোসিস করতে পারবেন। দিজ আর নিউট্রোফিল, সো দিস ইজ এ নিউট্রোফিলিয়া। আপনাকে কজ জিজ্ঞেস করবে নিউট্রোফিলিয়ার কজ কি? যে কোনো ইনফেকশন, যেমন কক্কাল ইনফেকশন, স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনে হয়, যে কোনো টিস্যু ইঞ্জুরি যেমন এমআই, সার্জারি, বার্ন, এগুলোতে হতে পারে, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসে হতে পারে, স্টেরয়েড কর্টিকোস্টেরয়েড অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, নিওপ্লাসিয়ায় হতে পারে, হেমোরেজে হতে পারে, অনেক কজ আছে তাই না? যে কোনো স্ট্রেসের কারণে যেমন লেবার, বিলিয়ারি কোলিক, কনভালশন, এই সব ক্ষেত্রে নিউট্রোফিল বাড়তে পারে। আবার হয়তো আরেক ধাপ আগে জিজ্ঞেস করলো নিউট্রোপেনিয়ার কজ কি, কমে যায় কখন? যে কোনো কন্ডিশন যেটা বোন ম্যারোকে রিপ্লেস করে, যেমন অ্যাকিউট লিউকেমিয়া, মাইলোডিসপ্লাস্টিক ডিসঅর্ডার, মাইলোফাইব্রোসিস, মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার, এই সব ক্ষেত্রে কিন্তু নিউট্রোপেনিয়া হইতে পারে। আবার কিছু ইনফেকশনেও নিউট্রোপেনিয়া হয়, যেমন কালাজার, টাইফয়েড, ভাইরাল হেপাটাইটিস। তা আপনারা 4-5টা কজ শিখে রাখবেন, দ্যাট শুড বি এনাফ। নেক্সট স্লাইড। এখানে কোন সেলটা বেশি? এটাও নিউট্রোফিল বেশি। নেক্সট স্লাইড। এখানে কোন সেলটা বেশি? নিউট্রোফিল মাত্র একটা, বেশিরভাগই লিম্ফোসাইট। সো দিস ইজ লিম্ফোসাইটোসিস। এটার কজ আপনারা বলবেন টিউবারকুলোসিস, ব্রুসেলোসিস, সিফিলিস, পার্টুসিস, ইনফেকশাস মনোনিউক্লিওসিস, ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া, 4-5টা কজ বলে দিবেন সুন্দর করে। নেক্সট। এইটা আপনাদের হয়তো দিবে না, কিন্তু একটু দেখানোর জন্য আপনাদের ম্যাডাম এটাকে অ্যাড করেছেন আপনাদের দেখানোর জন্য। বাইনিউক্লিয়ার সেল, মিরর ইমেজ, দিস ইজ এ রিড-স্টার্নবার্গ জায়ান্ট সেল, দিস ইজ এ হজকিন লিম্ফোমা। এটা বেশিরভাগ সময় পরীক্ষায় দেয় না, তাও একটু চিনে রাখলেন। আরেকটা আপনাদের পরীক্ষায় দিতে পারে, দ্যাট ইজ ইওসিনোফিলিয়া। হ্যাঁ, ইওসিনোফিলিয়াও অনেক সময় দেয়, ইওসিনোফিলিয়ার কজ জানতে চায়। ইওসিনোফিলিয়ার কজ হিসাবে আপনারা বলবেন অ্যালার্জি, অ্যাজমা, লোয়েফ্লার্স নিউমোনিয়া, হজকিন লিম্ফোমা ইওসিনোফিল হইতে পারে, যে কোনো প্যারাসাইটিক ইনফেস্টেশনে ইওসিনোফিলিয়া হইতে পারে। সো আমার মনে হয় আর নাই, আর কি আছে স্লাইড? ওই রিড-স্টার্নবার্গ জায়ান্ট সেলই তো দেখেন, মোটামুটি 10টা-11টা হিস্টোপ্যাথোলজি এবং 4-5টা পেরিফেরাল ব্লাড ফিল্ম, এর মধ্যে থেকে আপনি আপনার সব স্লাইড কমন পড়ে যাবে, আইদার সেটা অসপি হোক, আইদার সেটা ট্রেডিশনাল হোক। তো এখন আমাদের রেসপেক্টেড ফ্যাকাল্টি মেম্বার্সরা আপনাদের অন্যান্য যে আমাদের প্রসিজার স্টেশনগুলো করে দেখাবে, স্পেসিমেনগুলো চিনিয়ে দিবে, ইনস্ট্রুমেন্টগুলো চিনিয়ে দিবে এবং প্রবলেম বেসগুলো সলভ করে দিবে এই ক্লাসের মধ্যে। নেক্সট আমি রিকোয়েস্ট করবো আমাদের ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর ফাহমিদা সিদ্দিকাকে, উনি আপনাদের স্পেসিমেন নিয়ে ডিসকাশন করবেন। থ্যাংক ইউ।
আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফাহমিদা সিদ্দিকা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তারুণ্যেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ। আজকে আমি আপনাদের স্পেসিমেন বা গ্রস সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তবে এখানে আমি আপনাদের যা দেখাবো মেবি এগুলা ইনস্টিটিউশন বেস এগুলা ভ্যারি করবে এবং দিজ আর নট অ্যাকচুয়ালি সাফিসিয়েন্ট। এটা হয়তো বা আরও কম বেশি হতে পারে পরীক্ষায়, তারপরেও মোটামুটি যেগুলো নর্মাল আমাদের সবার জানা দরকার আমি সেগুলো নিয়ে একটু ডিসকাস করছি। প্রথমেই যেটা আমাদের ইনফ্ল্যামেশনের সাথে আমরা সবাই পরিচিত, তো প্রথম যে স্পেসিমেনটা এটা হচ্ছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। তো এই অ্যাপেন্ডিক্সটা আমরা ইউজুয়ালি চিনতে পারবো, একটা ওয়ার্ম লাইক স্ট্রাকচার থাকবে এবং এখানে আমরা বেস টিপ এবং বডি পাবো। অ্যাপেন্ডিক্সে আমরা কমন যে স্পেসিমেন পাই সেটা হচ্ছে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। একটা অ্যাকিউট কন্ডিশন, আপনি যখন স্পেসিমেনটা রিসিভ করবেন সেই রিকুইজিশনে হয়তো বা আপনাকে অবশ্যই চেক করতে হবে সেখানে কী সার্জারি হয়েছে, কী ইন্ডিকেশন, নাম, বয়স, ওটা দেখে আমরা স্পেসিমেনটা মিলাই, তারপর আমরা প্রসিড করি। এতক্ষণ আপনারা যে স্লাইড দেখলেন এই স্পেসিমেনগুলো থেকেই কিন্তু আমরা সেকশন নিয়ে সেই স্লাইড প্রিপেয়ার করি। এখন গ্রসের ইম্পর্টেন্সটা কি? আপনাকে এই স্পেসিমেন দেখে এই গ্রস এক্সামিন করে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি অ্যাকচুয়ালি প্যাথোলজিটা কোথায় আছে এবং আপনি কোন জায়গা থেকে সেকশনটা নেবেন। তো অ্যাপেন্ডিক্সে আপনাকে ফার্স্টে যেটা করতে হবে সেরোসাটা এক্সামিন করতে হবে। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস যেহেতু একটা ইনফ্ল্যামেটরি কন্ডিশন, এখানে হতে পারে সেরোসাটা কনজেস্টেড পেতে পারেন, সেরোসাতে ফিব্রিনো পুরুলেন্ট এক্সুডেট পেতে পারেন। সেরোসার পর আপনি লুমেনে চলে যাবেন। লুমেন কি অবস্ট্রাক্টেড, এমটি, নাকি লুমেনে কোনো ফিকলিত আছে সেটা আপনি অবজার্ভ করলেন। তো এই হচ্ছে আমার অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। আর মাইক্রোস্কোপি অলরেডি আপনারা দেখে ফেলেছেন, নিউট্রোফিলিক ইনফিল্ট্রেশন ইন অল দ্য লেয়ার্স। তারপর আমি চলে যাচ্ছি গল ব্লাডার। গল ব্লাডারে যেটা আমরা কমন স্পেসিমেন পাই কোলেসিস্টাইটিস, ক্রনিক কোলেসিস্টাইটিস, এবং এটার কমন কজ আমরা জানি। কোলেসিস্টাইটিস ইউজুয়ালি ক্যালকুলাস হয়, অ্যাক্যালকুলাস হয়, কমনলি আমরা পাই ক্যালকুলাস কোলেসিস্টাইটিস। এখন সেক্ষেত্রে যেটা আমরা গল ব্লাডারে যেটা হয়, আমরা ফান্ডাস, বডি আর নেক এই তিনটা পোর্শনের মধ্যে, এবং এটা লুমেনটা আমাদের এক্সামিন করতে হয় যে লুমেনে কোনো স্টোন আছে কি না। তারপর আমরা যে মিউকোসা সেটা দেখব। মিউকোসাটা যে ইনফ্ল্যামেশনে ঠিক থাকে, আমরা বাইলিস্টেন ভেলভেটি মিউকোসা পাই ইউজুয়ালি, কিন্তু আলসারেশনও থাকতে পারে। আলসারেশন থাকলে ইউজুয়ালি ওই জায়গাটা আমরা ফ্ল্যাট পাই, এবং আপনাকে নোট করতে হবে আমরা এখানে স্টোন পেয়েছি কি না। আর সেই সাথে আমরা আরও কিছু অ্যাক্সেসরি ফাইন্ডিং যেটা আমরা সার্চ করি সব সময়, মিউকোসাতে কোনো পলিপ আছে কি না। কমনলি যেটা হয় কোলেস্টেরল পলিপ, এটার জন্য আপনাকে মিউকোসাটা এক্সামিন করতে হবে। আর এই হচ্ছে আমাদের ক্রনিক কোলেসিস্টাইটিস স্পেসিমেন। ইউজুয়ালি কমনলি আমরা পাই ক্যালকুলাস ক্রনিক কোলেসিস্টাইটিস। এটাও একটা গল ব্লাডার, এটা দেখতে পাচ্ছেন একটা বড় গল ব্লাডার ওটার চেয়ে, এবং এটা মিউকোসাটা একটু ফ্ল্যাট টাইপের। এটা যেটা আমরা ডায়াগনোসিস লিখে রেখেছি মিউকোসিল গল ব্লাডার। এটা একটা মেজর কজ হচ্ছে কোনো কারণে যদি আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন হয়, সেটা হতে পারে সিস্টিক ডাক্টে, নেকে, কমন পাইল ডাক্টে। সে অবস্ট্রাকশন হয়ে এখানে যদি ওয়াটারি বা মিউকয়েড ম্যাটেরিয়াল অ্যাকুমুলেশন হয় গল ব্লাডারে, তখনই কন্ডিশনটাকে আমরা বলি মিউকোসিল গল ব্লাডার। এটা ইউজুয়াল ইনফ্ল্যামেটরি কন্ডিশন না, কিন্তু এটা আসলে আমরা ক্রনিক কোলেসিস্টাইটিসের সিকুয়েল হিসেবেও পেতে পারি। নেক্সট চলে যাচ্ছি একটা বিনাইন টিউমারে। এটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন সুইস পেন, এটা আসলে একটা বিনাইন টিউমার অফ ইউটেরাস লিওমায়োমা। কাট সেকশনটা কি দেখা যাচ্ছে কিনা আমি জানি না। এই কাট সেকশনের ভিতরে যে একটা ওয়েল সার্কামস্ক্রাইব লেশন, সেটা হচ্ছে টিউমারটা। হোয়াট ইজ লিওমায়োমা? এটা হচ্ছে বিনাইন টিউমার অফ স্মুথ মাসেল। ফিমেইলে
দুইটা টিউমার যদি আমরা খুব কমন বলি সেটা হচ্ছে ফাইব্রাডিনোমা আর হচ্ছে লিওমায়োমা। লিওমায়োমা যেটা হয় গ্রসলি আমরা এটার সাইডটা দেখি ইউজুয়ালি তিনটা জায়গাতে হতে পারে, সাবমিউকোজাল, ইন্ট্রামিউরাল আর একটা হচ্ছে সাবসেরোজাল। এটা অ্যাকর্ডিং টু সাইড আমরা জানি ইউটেরাসে তিনটা লেয়ার থাকে, এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম। তো সেই লোকেশন অনুযায়ী আমরা লিওমায়োমাগুলির সাইড দেখি। লিওমায়োমা আমরা একটা থেকে অনেকগুলি 15, 20, 30টাও পাই। যেহেতু এটা খুবই কমন কন্ডিশন আমরা ইনভেরিয়েবলি ডিল করি এই স্পেসিমেনটার সাথে। আর এটার কাউন্টার পার্ট অলরেডি আপনারা শুনে ফেলেছেন, লিওমায়োসার্কোমা। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি। এটাও খুব কমন টিউমার, আমরা সাবকিউটেনিয়াসলি অনেকে এটা নিয়ে প্রেজেন্ট করে আমাদের এফএনএসসিতে। এটার নাম হচ্ছে লাইপোমা। আপনারা যে স্লাইডটা দেখলেন সাদা ফ্যাট, এটা হচ্ছে সেই অ্যাডিপোসাইট বা ফ্যাট সেলের টিউমার। এটা বোঝা যাচ্ছে কি না আমি জানি না, খুবই ছোট একটা স্পেসিমেন। যাই হোক, এটা আপনি একটা ফ্যাটি টিস্যু পাবেন এবং গ্রসলি আপনি যদি দেখেন খুব থিন একটা ক্যাপসুলেটেড টিউমার। আমাদের সবসময় সেই ক্যাপসুলটা সহ সেকশনটা সাবমিট করতে হবে। এটা হচ্ছে বিনাইন টিউমার অফ অ্যাডিপোসাইট বা বিনাইন টিউমার অফ ম্যাচিউর ফ্যাট সেল। কাউন্টার পার্ট লাইপোসার্কোমা, মানে কাউন্টার ম্যালিগন্যান্ট পার্ট লাইপোসার্কোমা। এখন এখানে চলে যাচ্ছি। এটা হচ্ছে একটা ওভারির স্পেসিমেন, ডার্ময়েড সিস্ট। এখানে যে ম্যাটেরিয়ালগুলি আমি দেখাবো সেই ম্যাটেরিয়ালগুলি আসলে খুব ভালো ভিজিবল না। ডার্ময়েড সিস্ট কি আমরা সবাই জানি, ম্যাচিউর টেরাটোমা অফ ওভারি। ডার্ময়েড সিস্ট যেটা ম্যাচিউর টেরাটোমা ওভারি, এটা অলওয়েজ মোর দ্যান ওয়ান জার্ম লেয়ার, মানে এন্ডোডার্ম, একটোডার্ম, মেজোডার্ম, এইটা থেকে যে কোনো দুইটা জার্ম লেয়ার থাকবে। যেহেতু এটা জার্ম লেয়ার ডেরিভেটিভস, এই ওভারিতে একটা বলাই আছে ডার্ময়েড সিস্ট, অবশ্যই আপনি একটা সিস্ট পাবেন এবং সিস্টের কন্টেন্ট হিসেবে আপনি ওই জার্ম লেয়ারগুলার ডেরিভেটিভস পাবেন। সেটা হতে পারে স্কিন, হেয়ার, টুথ, সিবাসিয়াস ম্যাটেরিয়াল, গাট লাইনিং এপিথেলিয়াম, রেসপিরেটরি লাইনিং এপিথেলিয়াম। মজার ব্যাপার হচ্ছে সেখানে আমরা নিউরো এপিথেলিয়ামও পাই, খুব কমনলি পাই, মানে ব্রেইন টিস্যুও পাওয়া যায় হচ্ছে ডার্ময়েড সিস্টে, ম্যাচিউর টেরাটোমাতে। এবং এটা ম্যালিগন্যান্ট পার্ট যদি বলি সেটা হবে ইম্যাচিউর কম্পোনেন্ট যদি আমরা মাইক্রোস্কোপে পাই, মানে তাহলে সেটা ইম্যাচিউর টেরাটোমা বা ওটাকেই আমরা ম্যালিগনেন্সি হিসেবে কাউন্ট করি। এই হচ্ছে ডার্ময়েড সিস্ট অফ ওভারি। এটা টেরাটোমার মধ্যে যদি সবচেয়ে কমন স্পেসিমেন বলি যে হুইচ স্পেসিমেন উই কমনলি রিসিভড অ্যাজ টেরাটোমা, তাহলে সেই অ্যান্সারটা হবে ডার্ময়েড সিস্ট, আমরা খুব কমনলি পাই ওভারিতে। আচ্ছা, এটা ওভারির আরেকটা সিস্ট। এই সিস্টটা আমরা দেখতেই পাচ্ছি, ওটার চেয়ে একটু কালারটা ডিফারেন্ট এবং এটার ভিতর একটা ব্রাউনিশ কালার, বাইরেটাও একটু গ্রেইশ ব্রাউনিশ টাইপের হয়ে গিয়েছে। এটাও কমন সিস্ট অফ ওভারি উই ফাউন্ড। এটাকে আমরা বলি চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওটিক সিস্ট। একটা কন্ডিশন ফিমেলদের এন্ডোমেট্রিওসিস, হয়তো বা নাম আপনারা সবাই কম বেশি শুনেছেন। ইউটেরাসের যে এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ডার স্ট্রোমা, সেটা যখন ইউটেরাসের বাইরে কোনো জায়গায় চলে যায় তখন এই কন্ডিশনটাকে আমরা বলি এন্ডোমেট্রিওসিস। এভরি সাইকেলে যখন ব্লিডিং হয় এবং এই এন্ডোমেট্রিওসিস কন্ডিশন কারো যদি ওভারিতে থাকে, তখন তার ইউটেরাসের ব্লিডিংয়ের সাথে সাথে এই ওভারিতেও ব্লিডিং হয় বা হেমোরেজ হয়। সেখানে আমরা এই জন্য এই সিস্টে ওই হেমোরেজ হতে হতে, ওল্ড হেমোরেজ, ফ্রেশ হেমোরেজ, সব হেমোরেজগুলি ব্লাড অ্যাকুমুলেশন হতে হতে এটা একটা ব্রাউনিশ, ওই ব্লাডগুলো ব্রাউনিশ ম্যাটেরিয়াল বা কন্টেন্ট হিসেবে এই সিস্টের ভিতর অ্যাকুমুলেট হয় এবং এই ব্রাউনিশ ম্যাটেরিয়াল বা এই চকলেট কালার ম্যাটেরিয়ালের জন্যই আমরা এই এন্ডোমেট্রিওটিক সিস্টকে চকলেট সিস্ট বলি। আচ্ছা, নেক্সট আমরা এটা একটা স্কিনের টিউমার। এটা আমি খুব ভালো দেখাতে পাচ্ছি না, বাট এদিক থেকে একটা ব্ল্যাকিশ একটা কালার আছে। স্কিনের কিছু পিগমেন্টেড লেশন থাকে। একটা পিগমেন্টেড লেশন যখন বায়োপসি করা হয় আমাদের মাথায় কিছু ডিডি থাকে। ইউজুয়ালি বিনাইন কিছু কন্ডিশন থাকে পিগমেন্টেড, আর ম্যালিগনেন্ট কিছু কন্ডিশন থাকে। বিনাইন কন্ডিশনের মধ্যে নিভাস, ফ্রিকলস, লেন্টিগো, এগুলা খুব কমনলি। সেবোরিক ক্যারাটোসিস অ্যানাদার ইম্পর্টেন্ট পিগমেন্টেড লেশন।
আর ম্যালিগন্যান্সি যদি আমরা বলি তাহলে ফার্স্টেই পিগমেন্টেড মনে হলে নাম আসে ম্যালিগন্যান্ট মেলানোমা, সেই সাথে আদার কিছু কন্ডিশন যেমন পিগমেন্টেড বাউন্স ডিজিজ, পিগমেন্টেড বেজাল সেল কার্সিনোমা, এগুলো ম্যালিগন্যান্ট কন্ডিশন। তো এইটা আমাদের স্পেসিমেনটা হচ্ছে একটা ম্যালিগন্যান্ট মেলানোমা। ম্যালিগন্যান্ট মেলানোমাটা একটা ম্যালিগন্যান্ট টিউমার অফ স্কিনের কোন সেল থেকে অ্যারাইজ হয়? এটা মেলানোসাইটস থেকে। স্কিনে আমরা সবচেয়ে কমন টিউমার যেটা পাই স্কোয়ামাস সেল কার্সিনোমা, যেটা লাইনিং এপিথেলিয়াম স্কোয়ামাস সেল থেকে অ্যারাইজ হয়। এবং আমরা জানি যে আরেকটা সেটের সেল হচ্ছে মেলানোসাইট, পিগমেন্টেড সেল যেটা মেলানিন প্রোডাকশনের জন্য রেসপন্সিবল। ওই মেলানোসাইটের টিউমার বিনাইন হচ্ছে নিভাস আর ম্যালিগন্যান্ট হচ্ছে ম্যালিগন্যান্ট মেলানোমা। এটার বিনাইন কাউন্টার পার্টটা হচ্ছে নিভাস। আর এই ম্যালিগন্যান্ট মেলানোমার কমন সাইট হচ্ছে ইউজুয়ালি লোয়ার এক্সট্রিমিটি, মানে স্কিন তো অবশ্যই, কিন্তু লোয়ার এক্সট্রিমিটির আমরা ফুটে বেশি কমনলি পাই ম্যালিগন্যান্ট মেলানোমা, সেই সাথে ফেস বা আদার কিছু ট্রাঙ্ক এইসব সাইটও কমন। তো এই হচ্ছে আমাদের মোটামুটি স্পেসিমেন যেগুলো আজকে রেডি ছিল। আশা করি আপনাদের কিছুটা হলেও উপকার হবে। সেই সাথে আরও কিছু আসলে যেগুলো স্লাইড দেখিয়েছি, নোডুলার গয়টার, ফাইব্রোঅ্যাডিনোমা, কমন কিছু বিনাইন কন্ডিশন, ওই স্পেসিমেনগুলো আসলে ইম্পর্টেন্ট, বাট আজকে কালেক্ট করতে পারিনি কোনো কারণে। আর ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর নেক্সট প্রসিডিওর ডেসক্রাইব করবেন ডক্টর অন্বেষা আগরওয়ালা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্যাথোলজি। থ্যাংক ইউ। Thank you, Dr. Fahmida. Hello, everyone. I am Dr. Annesha Agarwala, Assistant Professor, Pathology Department, Taidunnisa Memorial Medical College. Today, I am going to show you the procedure of peripheral blood smear. The indications of peripheral blood smear is to evaluate the abnormalities in the morphology of the complete blood count, like red blood cell, white blood cell, and platelets. We can also evaluate the abnormalities if we suspect any malignancy of blood-related cases. We can also diagnose the malarial parasite in the peripheral blood film. So, let me start the procedure. For the procedure, we are going to need a clean glass slide, a spreader, a EGT anticoagulant tube which contains the blood sample of the patient, and a micropipette to draw the blood. At first, we have to clean the slide as I already mentioned, and we have to mark the patient's name or patient identity number into the slide. Then we have to take a drop of blood we have to take one drop of blood into the glass slide. Now we have to take the spreader and hold it firmly, and the procedure is we will gonna take the spreader and point it at 45-degree angles of the first slide. Then we will slowly extend it backwards until it touches the blood and let the blood spread into the spreader. Then we will quickly, forcefully spread it forwards. Let me show you the procedure. Now, as the spreader is being used and we have the smear, we have to check the margins that are free. We have to see if it has the head, body and tail parts. This is the head, this is the body, and this is the tail part. The tail part should be smooth. And usually, ideally, the smear contains 2/3 portion of the glass slide. When the smear is properly maintained, we have to air dry it for a few minutes and it will be ready for further staining. Thank you. Next, I will request Dr. Kazi Mohammad Miraj, lecturer of Pathology Department, Taidunnisa Memorial Medical College, to show you the procedure. Thank you.
This is demonstration of light compound microscope. This is the light compound microscope which is used to visualize the object which beyond the resolution of the normal eyes. There are different parts of this microscope. This is base, this is stand, this is arm, this is body tube, and this is eyepiece. Eyepiece is 10x magnification. There is stage. Below the stage there is mechanical stage with diaphragm, and below this there is light source, and there is revolving nose. On the revolving nose there are 4 objectives or lens. One is 4, another one is 10, another one is 40 and 100. 10 for light power, low power, 40 for high power, and 100x for oil immersion. And there is 2 adjustment knobs. One is coarse adjustment knob and another one is fine adjustment knobs. So this is all about the light compound microscope. Our next station will be shown by Dr. Shanturanjan Chando, lecturer pathology department, Tairunnisa Memorial Medical College. মাইক্রোস্কোপ ফোকাসের জন্য আমাদেরকে প্রথমে মাইক্রোস্কোপের লাইট সোর্সটা অন করতে হবে, দেন ক্লিপটা সরিয়ে আমরা স্লাইডটাকে স্টেজের উপর প্লেস করব। তারপর আমরা ফোকাস করব 10x or 40x or 100x, দেন লাস্টলি অ্যাডজাস্টমেন্ট নব দিয়ে আমরা ফোকাস করব, কোর্স অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড দেন fine adjustment. So this is all about the focus of light compound microscope. Okay. My dear students, hope all of you are safe and sound in this pandemic situation. I am Dr. Shanturanjan Chando, lecturer pathology department of Tairunnisa Memorial Medical College. Today I will show you some instruments that are frequently given in your OSPE examinations, both in term and professional examination. Here we have 2 instruments. First of all, this is bone marrow aspiration needle. The questions that are given in your examinations identify the instrument and its site of aspiration, its indications, its complications and contraindications. First of all, it will show its parts. Here it has 3 parts. This part is cannula, this is trocar, and this is adjustable gird. We can adjust this gird by rotating its screw like this. You can rotate and fix the adjustable screw, and this is trocar and this is cannula. Always remember that this trocar always inside the cannula. Look again, this is trocar, this is cannula. It is always inside the cannula. Now we will have to know the sites of bone marrow aspirations. Sites of bone marrow aspirations are body of the sternum, iliac crest, and in case of children from the proximal part of the medial end of the tibia. Indications. This is like aplastic anemia, megaloblastic anemia, sideroblastic anemia, idiopathic thrombocytopenia, and leukemia are the major indications of this procedure. What are the complications that may arise from this procedure or while performing this procedure? It may injure the surrounding structure, cause infections, cause hematoma, and conditions where we will not perform this procedure. Hematological condition like hemophilia and coagulation disorder are the major contraindication of this procedure. Dear students,
Now I will show Western green tube. This tube is 300 millimeter and it has two ends. Both ends are open. This is the circular end and this is the tapering end. And it has marking from 0 to 200. My dear students, remember that this, although it's 300 millimeter tube, but it has marking from 0 to 200 millimeter. Near the circular tube, it has no marking. That means upper end near the circular tube has no markings. Then it starts from 0 and it is extended to 200 near the tapering end. Now we will have to know where we will use this tube. We will use this tube for estimation of the erythrocyte sedimentation rate, in short, ESR. And how we will do this procedure? After sucking the blood through the circular end, we will have to take 200 millimeter or 2 ml blood through this tube, and always remember the tapering end should be in the test tube. After sucking the blood, we will immediately have to put our index finger near the circular end. After securing the circular end, we have ESR stand, and here we have rubber pad, and it may have 5, 6 or more of number pads, but you will have to always remember that if you put this tube at number 1 rubber pad, then you will have to place it vertically with its upper number 1 metal end. And another thing, this circular end where there is marking 200 should be at rubber pad, and the upper blank end where there is no marking should be in the upper portion of the ESR stand. My dear students, hope you will have a knowledge of this instrument. Students, hope all of you have understood the instruments, and best of luck for your examinations. Okay, thank you. Now, one of our students, Mohammad Akash from TM16 of Tahir Nassar Memorial Medical College, will perform Leishman stain for you. Thank you. আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আকাশ শেখ, স্টুডেন্ট অফ তাহির নাসির মেমোরিয়াল মেডিকেল কলেজ TM16। তো আমি এখন যে প্রসিডিউরটা করতে যাচ্ছি সেটা হচ্ছে পেরিফেরাল ব্লাড ফিল্ম উইথ লিশম্যান স্টেইন। কীভাবে লিশম্যান স্টেইনিংয়ে আমি স্টেইন করব সেই প্রসিডিউরটা করতে যাচ্ছি। সেটা তার জন্য যে আমার উপকরণ দরকার সেটা হচ্ছে, প্রথমে আমি হচ্ছে একটা পেরিফেরাল ব্লাড ফিল্ম নিব, এবং সেটা হচ্ছে, এবং সাথে আমার যে ট্রে থাকবে, এছাড়া হচ্ছে ডিস্টিল ওয়াটার থাকবে, সেই ডিস্টিল ওয়াটারের মধ্যে একটা ড্রপার থাকবে, এছাড়া হচ্ছে লিশম্যান স্টেইন থাকবে এবং উইথ ড্রপার, দেন হচ্ছে আমার একটা পিপেট থাকবে। এখন আমি প্রসিডিউরটা করতেছি। সেটা হচ্ছে, প্রথমে আমি এই পেরিফেরাল ব্লাড ফিল্মটা নিব, নেওয়ার পর সেটা ট্রেতে রাখবো, রাখার পর আমি এখন লিশম্যান স্টেইনটা নিয়ে এইটা পেরিফেরাল ব্লাড ফিল্মের উপরে দেব। পুরো পেরিফেরাল ব্লাড ফিল্মটাকে আমি কভার করার চেষ্টা করব। তারপর আমি 2 থেকে 3 মিনিট ওয়েট করব। 2 থেকে পর দেন আমি ডিস্টিল ওয়াটার দিয়ে পেরিফেরাল ব্লাড ফিল্মে অ্যাপ্লাই করব। সেই ডিস্টিল ওয়াটারটা আমি যেই অ্যামাউন্টে লিশম্যান স্টেইন নিয়েছি তার থেকে একটু ডাবল অ্যামাউন্টে নিব, নিয়ে দেন আমি পেরিফেরাল ব্লাড ফিল্মে অ্যাপ্লাই করব। দেন আমি পিপেটটা ইউজ করব। পিপেটটা ইউজ করার জন্য এখন আমি এখানে একটা ব্লো দেব যাতে পুরো ফুললি মিক্সড হয়।
দেন হচ্ছে আমি 7 থেকে 8 মিনিট ওয়েট করব। যখন 7 থেকে 8 মিনিট হয়ে যাবে তখন হচ্ছে আমি পেরিফেরাল ব্লাড ফিল্মটা নিয়ে রানিং ট্যাপ ওয়াটারে আমি হচ্ছে ওয়াশ করব। রানিং ট্যাপ ওয়াটার ওয়াশ করার পর আমি এই পেরিফেরাল ব্লাড ফিল্মটাকে আমি ইনক্লাইন পজিশনে রেখে দেব আপ টু ড্রাই হওয়ার আগ পর্যন্ত আমি রেখে দেব। যখন ড্রাই হয়ে যাবে তখন হচ্ছে আমি অয়েল ইমার্শন দিয়ে সেটা হচ্ছে মাইক্রোস্কোপের নিচে আমি এই পেরিফেরাল ব্লাড ফিল্মটা দেখব। এটাই হচ্ছে আমার আজকের প্রসিডিওর। সবাইকেই ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল রানা, স্টুডেন্ট অফ তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমি এখন বেনেডিক্ট টেস্টটা করব। এই জন্য যে সকল ইনস্ট্রুমেন্ট দরকার তার মধ্যে রয়েছে বেনেডিক্ট রিয়াজেন্ট, স্পিরিট ল্যাম্প, দেন সাপ্লাইড স্যাম্পল, টেস্ট টিউব র্যাক অ্যান্ড টেস্ট টিউব হোল্ডার। প্রথমত আমাদেরকে একটা টেস্ট টিউব নিতে হবে, দেন টেস্ট টিউবের সাথে টেস্ট টিউব হোল্ডারটা ফিক্সড করতে হবে। দেন আমরা টেস্ট টিউবে 5 ml অফ বেনেডিক্ট রিয়াজেন্ট নেব। দেন আমরা ডপার দিয়ে মেপে 5 ml বেনেডিক্ট রিয়াজেন্ট নেব। দেন এটা হিট করতে হবে আপ টু ইটস বয়লিং পয়েন্ট। হিট অ্যান্ড শেক আপ টু ইটস বয়লিং পয়েন্ট। দেন এর মধ্যে আমরা এখানে বয়লিং বুদবুদ উঠলে এর মধ্যে আমরা 8 ড্রপ সাপ্লাইড স্যাম্পল দেব। এক, 2, 3, 4, 5, 6, 7, 8। দেন আমরা পুনরায় হিট করব এবং সাথে সাথে শেক করতে থাকব এবং আমরা এখানকার কালার চেঞ্জটা দেখব। আমরা দেখতে পাচ্ছি দ্রবণের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা ইন্ডিকেট করে যে বেনেডিক্ট টেস্ট পজিটিভ, মানে ইউরিন ইন কন্টেইনিং সুগার। এই কালারটা রেড, ইয়েলো অ্যান্ড গ্রিন হতে পারে। সো এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে, দ্যাটস মিন Benedict test positive and urine containing sugar. That next procedure is done by Dr. Sharmin Mustarib ma'am, lecturer, Department of Pathology, Tairunisa Memorial Medical College Hospital. Assalamu alaikum. আমি Dr. Sharmin Mustarib, lecturer of Pathology Department. Today we are going to perform heat coagulation test. আচ্ছা, হিট কোয়াগুলেশন টেস্টের জন্য আমাদের যেসব ইনস্ট্রুমেন্ট লাগবে সেগুলো একটু দেখে নিই। ফার্স্টে একটা টেস্ট টিউব উইথ টেস্ট টিউব হোল্ডার, সাপ্লাইড স্যাম্পল, ইউরিন, 5% অ্যাসিটিক অ্যাসিড উইথ ড্রপার, স্পিরিট ল্যাম্প অ্যান্ড র্যাক। ওকে, টেক এ টেস্ট টিউব অ্যান্ড ফিক্সড উইথ এ টেস্ট টিউব হোল্ডার। Fill the test tube with supplied sample up to 2/3 of the test tube. Then heat the test tube on the upper portion. Usually lower portion ইউজুয়ালি লোয়ার পোর্শনে দেওয়া হয় না, কারণ লোয়ার পোর্শনটা আমরা কম্প্যারিজনের জন্য রেখে দিই।
we can say, look, coagulation appear on the test tube. Then add 5% acetic acid, 2 to 3 drops. Shake the test tube. See, coagulation remain on the test tube. This indicate positive coagulation test. If coagulation disappeared after adding 5% acetic acid, we can say phosphate is present. You have to say now you have to say albumin present on the supplied sample. Okay. This test we usually used for bedside examination of nephrotic syndrome, AGN, eclampsia, etc. Thank you. এখন তোমাদেরকে প্রবলেম বেসড কোশ্চেন নিয়ে ডিসকাস করবে আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর ফাহমিদা সিদ্দিকা, ডিপার্টমেন্ট অফ প্যাথোলজি ডিপার্টমেন্ট, and associate professor and head of the department Dr. Mehdi Ashik Choudhury, Tyrone Issa Memorial Medical College and Hospital. Thank you.